আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি আইসিটির ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টুজ কমপ্লিমেন্ট নিয়ে, বিশেষ করে টুজ কমপ্লিমেন্টের যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করেছি। আশা করছি গতকালকে ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে টুজ কমপ্লিমেন্টের আরও একটি বিশেষ ক্লাস নিয়ে চলে আসলাম। বিশেষ করে তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই এই প্রশ্নটি নিয়ে একটু সন্দেহের মধ্যে পড়ে যাও যে আসলে আমরা কিভাবে অঙ্কটি সমাধান করব, যোগ করব না বিয়োগ করব, কোনটি করলে ভালো হয়, বা দশমিকে নিয়ে যাব না, যে কনফিউশনগুলো রয়েছে আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা সেটা সমাধান করে ফেলব। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমি প্রথমে লিখেছি যে 2 এর পরিপূরক, অর্থাৎ ঘটনা হলো যে যোগ হবে না বিয়োগ হবে, টপিকটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে? তো তাহলে এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমাদের কি কি জানতে হবে, প্রথমেই আমি সেটা একটু তোমাদের নোট করে দিয়েছি, যাতে তোমরা এই নোটগুলো দেখে একটু বুঝতে পারো যে তোমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করবে। তো দেখো, এই ধরনের প্রশ্নে যা জানা প্রয়োজন, মানে এই ধরনের প্রশ্নগুলো যখন চলে আসবে যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, তো আমরা যদি এই টপিকগুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো দেখো, 1 নম্বরে কী দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে, দেখো, যোগের মাধ্যমে বিয়োগ করো। তোমার প্রশ্নে দেওয়া থাকবে যোগের মাধ্যমে বিয়োগ করো। ঠিক আছে? অর্থাৎ তুমি একটা বড় সংখ্যা এবং একটি ছোট সংখ্যা দেওয়া থাকবে, তখন আমাদের কি করতে হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে, তবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে বিয়োগ কথাটার অর্থ আমি এর আগের ক্লাসে বলেছি। হ্যাঁ, এর আগে 2টি ক্লাস হয়েছে, তোমরা যদি এর আগের 2টি ক্লাস দেখে থাকো, তাহলে যোগের মাধ্যমে বিয়োগ কথাটার অর্থটা বুঝতে পারবে। অর্থাৎ তুমি যদি একটি ধনাত্মক সংখ্যা, মনে করো যে 50 এর সাথে ধরো যে -45, এটা যোগ করো, মানে তোমাকে নর্মালি বিয়োগ করতে হবে। তুমি যদি এটা যোগ করো তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যার সাথে যদি একটি ঋণাত্মক সংখ্যা যোগ করো, ঠিক আছে, যেমন ধরো 50 প্লাস -45, তাহলে দেখো, এই যে তুমি যোগ করছো, যোগের মাধ্যমে বিয়োগ, অর্থাৎ তুমি যদি যোগও করো তাহলে কি এই ঋণাত্মক সংখ্যাটা ধনাত্মক সংখ্যা থেকে কেটে যাবে না? যোগের এই জন্য বলা হয়ে থাকে যে যোগের মাধ্যমে বিয়োগ। আর টুজ কমপ্লিমেন্টে তোমার বিয়োগ করা হয় না, ওই যে যোগের মাধ্যমে বিয়োগ করা হয়। কারণ কি, যদি বিয়োগ করতে যায় টুজ কমপ্লিমেন্টে, তাহলে টুজ কমপ্লিমেন্টের ক্ষেত্রে আরও একটা অতিরিক্ত সার্কিট লাগে, যেটা কস্টলি এবং ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য কী করা হয়? একটি সার্কিট দিয়েই তোমার, অর্থাৎ যোগের জন্য একটি সার্কিট নেওয়া হয়, ওই সার্কিটটা দিয়েই যোগের কাজও করা হয়, বিয়োগের কাজও করা হয়। এই যে যোগ, আমরা কিন্তু বিয়োগ করবো না, এটাকে শুধু ঋণাত্মক বানাবো। তো কম্পিউটারের সিস্টেমে ঋণাত্মক বানানোর জন্য আমরা টুজ কমপ্লিমেন্ট করে থাকি, যেখানেই ঋণাত্মক সংখ্যা সেখানেই টুজ কমপ্লিমেন্ট প্রয়োগ করে এই 45কে আমরা ঋণাত্মক বানিয়ে ফেলবো। ঠিক আছে? এই কথাগুলো আমি একটু রিপিট হচ্ছে, যদিও আমি গত ক্লাসে এগুলো আলোচনা করেছি, যারা দেখেছো তো তারা আজকের আমার এই কথাগুলো বুঝতে পারবে। দেখো, তারপরে আর কি থাকলে, তোমার প্রশ্নপত্রে আর কি থাকলে তুমি বুঝবে যে তোমাকে কি করতে হবে? যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। ঠিক আছে? দেখো, পার্থক্য বের করো, মানে দুটো সংখ্যা দেওয়া থাকবে, দুটো ধনাত্মক সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে বলবে যে পার্থক্য বের করো, দুটো কিন্তু পজিটিভ সংখ্যা। আচ্ছা, এ ধরনের প্রশ্ন আমি এই দুটো বললাম তোমাকে, যে যোগের মাধ্যমে বিয়োগ করো কথাটা বলা হবে তোমার প্রশ্নে, আর পার্থক্য বের করো এই কথাগুলো বলা থাকবে। তো এই কথাগুলো যদি বলা থাকে তাহলে তোমার সমাধানটা কি? আমি সমাধান না বলেই যদি এগুলো বলে ফেলি তাহলে সমস্যা হবে। তো সমাধানটা কি? দেখো, মানে এই কথাগুলো যদি থাকে, কয়টা পয়েন্ট লিখেছি আমি? 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট লিখেছি। তো 6টা পয়েন্ট যদি তোমার প্রশ্ন তুমি পেয়ে যাও, কোনোভাবে পেয়ে যাও, তাহলে তুমি সমাধানটা এইভাবে করবে। কিভাবে? দেখো, যে এই ধরনের কথা প্রশ্নে থাকলে, এই ধরনের কথাগুলো যদি প্রশ্ন থাকে, তাহলে দেখো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। তাহলে তুমি বলতে পারো যে স্যার, বাদ দিতে হবে তো মানে বিয়োগ করতে হবে না। ধরো তোমাকে দেওয়া আছে কত, এই 60 দেওয়া আছে, তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে 60, আর একটা সংখ্যা তুমি পেয়েছো ধরো যে 50। হ্যাঁ, তাহলে তুমি কি করবা? তাহলে দেখো, এই যে 60 মাইনাস কত হবে? 50। তো এটাকে একটু ভিন্নভাবে লিখবো আমরা, যে যোগের মাধ্যমে বিয়োগ করব। তো এই জন্য আমরা কি করবো? দেখো, সমীকরণটা ভেবে লিখবো যে 60 প্লাস এই যে এর ভেতরে মাইনাস তোমার 50 দিয়ে দেবো। তাহলে কি দেখলা, যে তুমি যোগ করলা, সত্যি তুমি যোগ করলা, কিন্তু হয়ে যাবে বিয়োগ।
হ্যাঁ, টুজ কমপ্লিমেন্টের একটা খুব একটা বারবার একটা কথা বলা হয় যে যোগের মাধ্যমে বিয়োগ, মানে অর্থটা এরকম। এটা ঋণাত্মক সংখ্যা, এখন আমরা এটা যদি টুজ কমপ্লিমেন্ট বের করে ফেলি, এর সাথে যোগ করে ফেলি, তাহলে কি হবে, এই সাইড থেকে 50 অটোমেটিক্যালি কেটে যাবে না। এই জন্য বলা হচ্ছে যে বিয়োগ করার দরকার নাই, যোগের মাধ্যমে বিয়োগ করব, মানে যোগ করব হয়ে যাবে বিয়োগ। আচ্ছা দেখো, এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে দুটি সংখ্যায় ধনাত্মক হতে হবে। ধরো রহিম বাজার করতে গেছে, 50 টাকার তোমার আলু কিনছে, তারপরে 40 টাকার পটল কিনছে, তাহলে সে কত টাকার, মানে তাদের মধ্যে বাজারের পার্থক্য কত, বা পটল এবং আলুর মধ্যে দামের পার্থক্য কত, দামের পার্থক্য কত, যদি এরকম অঙ্ক আসে তাহলে দেখো দুটোই কিন্তু ধনাত্মক সংখ্যা, এখানে কিন্তু ঋণাত্মক আসবে না। আমরা গতকালকে যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, ওগুলো কিন্তু ধনাত্মক ঋণাত্মক মিলেমিশে ছিল, কিন্তু এই ধরনের অঙ্কে তোমার কোনো সময় ঋণাত্মক সংখ্যা থাকবে না। যদি ঋণাত্মক সংখ্যার উপস্থিত দেখো মনে করো, তাহলে কিন্তু সরাসরি বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি বলা হয়ে থাকে যে 50 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে ধরো 35, এখন বলা হচ্ছে যে তোমার যে 50 থেকে -35 বিয়োগ করো, বা এ সমান দেওয়া আছে এত আর বি সমান দেওয়া আছে -35, তাহলে তোমার প্রশ্ন যদি থাকে যে এ থেকে বি বিয়োগ করো, মানে কি তোমাকে সরাসরি বলে দিবে, যখন এই ধরনের অঙ্ক থাকবে তুমি সরাসরি বিয়োগ করো। বিয়োগ করতে কি হবে, আমাদের এই বিয়োগের জন্য একটা অতিরিক্ত মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। যেমন দেখো যে এ মাইনাস কি বি, তাহলে দেখো যে এ মাইনাস আর ওখানে কি বি সমান কত আছে -35 সমান কত হবে, এই যে এই বিয়োগটা কেন নিয়ে আসলাম, বলেছে যে সরাসরি বিয়োগ করো। তোমাকে প্রশ্নে যদি সরাসরি বিয়োগ করে বলা থাকে, বা সরাসরি বলে যে এ ও বি এর পার্থক্য নির্ণয় করো, কিন্তু বলা নাই যে বিশেষ পদ্ধতিতে বা যোগের মাধ্যমে পার্থক্য, হ্যাঁ বিশেষ পদ্ধতির পার্থক্য নির্ণয় করো বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, যদি বলা না থাকে তাহলে তুমি ডাইরেক্ট বিয়োগ করে ফেলবা, এইভাবে। তাহলে কি হবে, এ প্লাস 35, তুমি এখানে এ সমান কত আমরা লিখেছি 50 প্লাস 35 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 85, এটা হচ্ছে উত্তর আমাদের। তো আমাদের কি করতে হবে, এটাকে জাস্ট তোমার ওই 8 বিট রেজিস্টারে বসিয়ে দিলে উত্তরটা আমাদের হয়ে যাবে। ওকে, এ ধরনের অঙ্ক আমরা একটা পরে করব, ঠিক আছে? এখনও ঘাবড়াবার কিছু নেই, আমরা এখন অঙ্ক শুরু করিনি। তোমরা যারাও এখনও বুঝতে পারতেছো না, সমস্যা নেই, সাথে থাকো, ইনশাল্লাহ আমরা অঙ্কগুলা যে জটিলতা রয়েছে সেটা ইনশাল্লাহ উদ্ধার করে ফেলব। তো দেখো এবার, তাহলে দেখো যে যদি এই ধরনের পয়েন্টগুলো চলে আসে, আমাদের সমাধান হবে এইটা হবে আমাদের সলিউশন। আরও দেখো আর কি হতে পারে, তোমার প্রশ্ন আসতে পারে যে বিশেষ পদ্ধতিতে পার্থক্য বের করো। এই যে বিশেষ পদ্ধতিতে যখন বলা হবে, তখন তুমি মনে করবে যে অবশ্যই যোগের মাধ্যমে বিয়োগ কথাটা আমি বারবার বলছি, এর আগের ক্লাসেও বলেছি, যোগের মাধ্যমে বিয়োগ কথাটার অর্থ আমি বারবার বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কে ছোট কে বড় বের করো, এ ধরনের কথা থাকবে, তোমাকে ইনিয়ে বিনিয়ে বলবে যে, কিন্তু তুমি ধরে নিবা যে তোমাকে মনে হয় টুজ কমপ্লিমেন্ট নিয়েই প্রশ্ন করতেছে। হ্যাঁ, টুজ কমপ্লিমেন্ট ছাড়া এই ধরনের তোমার সাইড টক হয় না, বা পার্শ্ব দিয়ে চলে যাচ্ছে, কথাগুলো বুঝতে পারছো না, ধরতে পারছো না। যখন তুমি ধরতে পারবে না, তখন মনে করবা যে অবশ্যই এখানে টুজ কমপ্লিমেন্টের ব্যবহার আছে, এবং সেটা হবে অবশ্যই যোগের মাধ্যমে বিয়োগ, পার্থক্যটা। তারপরে দেখো আর কি বলা হবে, 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য দেখাও। 2 এর পরিপূরক আমরা অলরেডি শিখলাম যে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করো। আরেকটা পয়েন্ট বলে যে যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে বিয়োগ করো, অথবা যোগের মাধ্যমে পার্থক্য। দেখো আমি কিন্তু 3 স্টার দিয়ে রেখেছি যে এই কথাটা আসতে পারে, যোগের মাধ্যমে বিয়োগ করো, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, বিশেষ পদ্ধতিতে পার্থক্য বের করো। আর একটা কি বলেছি এখানে দেখো যে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য দেখাও, এই কথাটি এগুলো বলা রয়েছে। ওকে, একটু সমস্যা হয়েছিল, যাই হোক। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এই ধরনের 6 ধরনের ক্যারেক্টারিস্টিক যদি তুমি তোমার প্রশ্নপত্রে পেয়ে যাও, তাহলে কি করবা, সমাধানের ওয়েটা হচ্ছে এই নিয়মটা তুমি ফলো করবে। এই ধরনের কথা প্রশ্নে থাকলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা থেকে বাদ দিতে হবে। কিন্তু বাদ দেওয়ার অর্থ এটা নয় যে তুমি এভাবে এ মাইনাস বি এভাবে করে রেখে দিবে। তুমি কি করবা যে এ মাইনাস বি এভাবে দিবা, তো তারপরে দিবা যে এ প্লাস মাইনাস বি, অর্থাৎ ছোট সংখ্যাটিকে অবশ্যই আমরা কি করব, ঋণাত্মক করে ফেলব। ছোট সংখ্যাটিকে ঋণাত্মক যদি ঋণাত্মক না করি তাহলে বাদ দিব কি করে, আমরা তো বিয়োগ করছি না,
ঠিক আছে, আমরা তো বিয়োগ করছি না। কিন্তু আমরা যদি এটাকে ঋণাত্মক বানিয়ে ফেলি টুলস কমপ্লিমেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি আমরা বিয়োগ না এনে আমরা এটাকে ঋণাত্মক সংখ্যা হিসেবে ধরবো, ছোট সংখ্যাটিকে ঋণাত্মক হিসেবে ধরবো। ঠিক আছে, আর বৈশিষ্ট্য হচ্ছে কি দুটো সংখ্যায় ধনাত্মক হবে। ঠিক আছে, আমরা রিপিট করছি না, আমরা এখন একটি অঙ্কে চলে যাব। তাহলে অঙ্ক যদি আমরা করি তাহলে একটা উদাহরণ দিয়েছি আমি জাস্ট, ঠিক আছে, এটা কোনো বোর্ড প্রশ্ন না, আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। তোমরা যদি এই উদাহরণটা একটু বুঝো তাহলে দেখবা যে ইনশাআল্লাহ তোমাদের সব কিছু সহজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তার আগে বলে দিই তোমরা নোটটা কীভাবে তুলবে। আমি যেভাবে বোর্ডে লিখেছি, তুমি প্রথমে এই অংশটুকু তুলবা যে 2 এর পরিপূরক যোগ হবে না বিয়োগ হবে। তারপরে এই যে প্রথম অংশ আমি লিখে দেখেছি, ঠিক আছে, অর্থাৎ এইটুকু তুলবা। এই যে এই ধরনের প্রশ্নে যা জানা প্রয়োজন দিয়ে এইটুকু তুলবা, ছয়টা পয়েন্ট তুলবা। তারপরে কি এই যে 2 নম্বর অংশ, এই অংশটুকু তুলবা, মানে এইটার উত্তর, মানে এই 6টা যদি থাকে তাহলে উত্তরটা কি হবে, এই যে এই ধরনের কথা প্রশ্নে থাকলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা, হ্যাঁ, ছোট সংখ্যা বাদ দিতে হবে, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। এই যে এটার উত্তর, এই 6টার যদি থাকে তাহলে এই কাজটা করতে হবে। এবং আর একটা বৈশিষ্ট্য এখানে লিখে দিয়েছি, দুটো সংখ্যাই ধনাত্মক হবে, দুটো সংখ্যাই এই ধরনের প্রশ্নে ধনাত্মক দেওয়া থাকে। আচ্ছা, আর 3 নম্বর অংশ হচ্ছে এই যে, অর্থাৎ আমরা এখন প্রসেসটা জেনে গেছি, এখন আমরা একটা প্রশ্ন লিখব। এই যে এটা হচ্ছে সেই প্রশ্ন। দেখো, রবি কত টাকার বই কিনেছে? 35 টাকা। ওকে, তো কোন সংখ্যা পদ্ধতি দেওয়া আছে? অক্টালে দেওয়া আছে, অর্থাৎ রবি 35 টাকার অক্টালে এসে কি করেছে, যে বই কিনেছে। আর রানা কি করেছে, দেখো 5A হেক্সাডেসিমালে দেওয়া আছে, 5A টাকার বই কিনেছে। রবি কিনেছে এইটা 35 টাকার বই, আর রানা কিনেছে 5A টাকার বই। তাহলে আমাদের এটা সমাধান করতে হবে। তাহলে প্রশ্নটা কি? এটা তো উদ্দীপক, আমি সংক্ষেপে লিখেছি, উদ্দীপকটা সংক্ষেপে লিখেছি। দেখো প্রশ্নটা হচ্ছে, দেখো বিশেষ পদ্ধতিতে তাদের টাকার পার্থক্য বের করো। এই যে বিশেষ পদ্ধতি, আমি একটা ক্লু দিয়েছি এখানে, বিশেষ পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করে। আর পার্থক্য মানে কি? বিয়োগ তো আমরা সরাসরি করতে পারবো না, কীভাবে করব? যোগের মাধ্যমে বিয়োগ করব। ঠিক আছে, যোগের মাধ্যমে বিয়োগ করব, যোগের মাধ্যমে বিয়োগ। আবার আমি কথাটা রিপিট করলাম না, যাই হোক, তোমরা অলরেডি সেটা শিখেছো, এর আগের ক্লাসে শিখেছো এবং আজকেও কিছুটা হিন্টস দিয়েছি। তো যোগের মাধ্যমে বিয়োগ। এখন আমরা উত্তরে চলে যাবো। তাহলে এটা তুমি প্রশ্নটা তুলে নিলাম, তারপরে উত্তরটা এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে এইটুকু। ঠিক আছে, আর একটু হয়তো কেউ সাইড বাই সাইড কিছু নোট করতে পারো, যে হয়তো এইটুকু তুমি বাম দিকে দিলা, এই অংশটুকু বাম দিকে, আর এই যে আমি যে এখানে অঙ্কটুকু করেছি এটুকু তুমি ডান দিকে দিলা। ঠিক আছে, তুমি সেভাবেও করতে পারো, কারণ এখানে যে আমি টুলস কমপ্লিমেন্টটা বের করেছি, তো যে 29-এর টুলস কমপ্লিমেন্ট বের করেছি, তো এই অংশটুকু ডান দিকে দিলে বেশি ভালো হয়, আর এইটুকু বাম দিকে থাকবে আর এইটুকু থাকবে ডান দিকে। ঠিক আছে, একটু তুমি সাজিয়ে লিখে নিও, তাহলে দেখবা যে আরও ভালো লাগছে দেখতে। তো দেখো 1 নাম্বার কাজ কি, যে এ ধরনের অঙ্কে আমাদের কি করতে হবে, রবি ও রানার টাকাকে দশমিকে লিখি। আচ্ছা, তোমার প্রশ্ন হতে পারে, স্যার আপনি দশমিকে কেন লিখছেন? এখন একটি দুটি সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, দুটি সংখ্যা দেওয়া আছে। এখন তুমি কি বুঝতে পারছো কোন সংখ্যাটা বড় না আর কোনটা ছোট? এটা দেওয়া আছে অক্টালে আর এটা দেওয়া আছে হেক্সাতে। তুমি কি বলতে পারবা কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট? একবারই দেখে দেখে বলতে পারবা? তুমি বলতে পারবা, ক্যালকুলেটর চেপে বলতে পারবা। ঠিক আছে, তো স্যারেরা ওভাবে ক্যালকুলেটর চেপে সরাসরি মানে অঙ্কটা নেয় না, যে তুমি ক্যালকুলেটর বের করলা, দিয়ে সরাসরি রূপান্তর করে এখানে বসিয়ে দিয়ে দেখিয়ে দিলা। তো অঙ্কটা হবেও হবে, কিন্তু বেশি শর্টকাট হয়ে যায়, স্যারেরা তোমার কিছুটা মার্ক কেটে নিতে পারে। তো আমরা কি করব, প্রথমেই দশমিকে রূপান্তর করব, এই অক্টালটাকে দশমিকে রূপান্তর করব, এই হেক্সাটাকে দশমিকে রূপান্তর করে দেখব যে আমার কাছে যদি দশমিক দুইটা সংখ্যা থাকে, আমি বলতে পারবো না কোনটা ছোট আর কোনটা বড়। কিন্তু দুইটা আলাদা তোমার সংখ্যা পদ্ধতির সংখ্যা যদি আমাকে দিয়ে দাও, আমি কিন্তু সরাসরি বলতে পারবো না যে এটা বড় আর এটা ছোট। এই কাজটা আমরা করব কিভাবে, যে দুটো সংখ্যাকেই আমরা দশমিকে রূপান্তর করব। দেখো রবি, এখন দেখো তোমরা তো অবশ্যই রূপান্তর শিখেছো, যে তোমার বিভিন্ন ধরো অক্টাল থেকে দশমিকে, তারপরে বাইনারি থেকে দশমিকে, হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে হলে কি হয়, তোমার পাওয়ার বসাতে হয়। মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে পাওয়ার 0, 1, 2, 3 বাম দিকে চলে আসে, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, -1, -2, -3 এটা বসাতে হয়। তো নিয়মটা হলো যে তোমার পাওয়ার বসাতে হবে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5 এভাবে চলে যাবে, আর প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। এই যে দেখো স্থানীয় মানে কি থাকে, আমি বলেছিলাম যে তোমার ভিত্তি থাকে আর পাওয়ার থাকে, ভিত্তি থাকে পাওয়ার থাকে, এটা হচ্ছে অঙ্কের নিজস্ব মান। প্রতিটি অঙ্কের নিজস্ব মানকে এর স্থানীয় মান দ্বারা গুণ করবো। দেখো আমি যেভাবে শিখিয়েছি, আশা করি তোমরা আমার কথাগুলো তুমি বুঝতে পারছো, মানে রূপান্তরটা আমি যেভাবে শিখিয়েছি।
ঠিক আছে, তাহলে প্রতিটি অঙ্কের নিজস্ব মানকে এর স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। স্থানীয় মান কি ভিত্তি থাকবে আর একটা থাকবে 1। তুমি বলতে পারো স্যার দশমিকে আমরা রূপান্তর করতেছি, তো এখানে 10 বসাবো কি ভিত্তির জায়গাতে? ন, তোমরা 10 কোনো সময় বসাতে পারবে না। 10 সংখ্যাটা রূপান্তরের ক্ষেত্রে কোনো সময় ডেকে নিয়ে আসবে না। তুমি শুধুমাত্র a সমান 10 বসাতে পারো, ঠিক আছে, কিন্তু তুমি ভিত্তি হিসেবে 10 কোনো সময় ব্যবহার করবে না। যদি ব্যবহার করো তাহলে ভুল করবে। তোমরা এই 10টাকে রূপান্তরের ক্ষেত্রে এভাবে কাটিয়ে রাখবো। আমি আবার প্র্যাকটিস করে নিলাম যে 10 ভিত্তি হিসেবে এখানে 10 কোনো সময় তুমি বসাবে না, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে তোমার 3 × 8⁴ 1, তারপরে কি প্লাস 5 × 8⁴0। এটা অলরেডি তোমাদের শেখানো আছে। সুতরাং আমরা এটা কীভাবে বের করলাম? এই যে দেখো দশমিক, তাহলে এই যে 35-এর সমতুল্য দশমিক সংখ্যা হচ্ছে 29। এখন তুমি সরাসরি এটা চেক করে নেবা যে তোমার অঙ্কটা ঠিক আছে নাকি। ঠিক আছে, তাহলে 35 আমি এখন কিসে যাব? বেজে যাব। তাহলে 2বার চাপতে হবে মোট, 1 2 দিয়ে 3 চাপলাম। কোন সংখ্যা এটা? অক্টাল। তাহলে আগে আমি অক্টালে যাব, এখানে অক্টাল চেপে দিয়েছি, যে 0 এর ডান পাশে দেখো অক্টাল উঠে রয়েছে। ওকে, এখন আমি 35 যাবো, 35 তারপরে সমান চিহ্ন। দেখো নিচে যদি 35 উঠে তাহলে তোমার এটা অ্যাক্টিভ হলো, আর যদি ওখানে 35 ছিল যদি কাজ শুরু করে দিই তাহলে কিন্তু কাজ হবে না। এখন 35কে আমি কিসে রূপান্তর করবো? ডেসিমালে। এই যে দেখো x² উপরে ডেক লেখা আছে, ডিএসি, এটা চাপো দিয়ে দেখো কত লেখা আছে 29। দেখো তোমার এটা হয়ে গেছে। তুমি যখনই অঙ্ক করবা তুমি ক্যালকুলেটারে অবশ্যই চেক করে নিবা। এটা আমি তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট যে ক্যালকুলেটারে চেক করে নিবা, নাহলে অঙ্ক ভুল হয়ে যেতে পারে। যথেষ্ট অঙ্ক তুমি যে 100% শিওরও হও তাও তুমি একবার চেক করবা। বলা হয় না পরীক্ষার হলে বা কোশ্চেনে লেখা থাকে চেক অ্যান্ড ডবল চেক, তো ওই টাইপের কথা। ঠিক আছে, তো দেখো এখন আমরা 35কে রূপান্তর করেছি। এখন আমরা কি করব? 5a যে হেক্সাডেসিমাল সংখ্যাটা রয়েছে রানার টাকাটাকে আমরা দশমিকে রূপান্তর করব। একই কেস, হ্যাঁ, একই নিয়ম। দেখো এখানে a⁴ আর a⁴ 5⁴1। তাহলে দেখো 5 × তোমার এটা হচ্ছে ভিত্তি, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16⁴1, তারপর প্লাস এই যে দেখো কত। তুমি বলো স্যার তাহলে আপনি 10 বসালেন কেন? 10 কি ভিত্তি হিসেবে বসিয়েছি? এর মান বসিয়েছি 10, আমি তো এখানে 10 দিনই। ঠিক আছে, আমি এখানে 10 দিনই। তাহলে দেখো 10 × 16⁴0 হিসাব করে আমরা দেখলাম যে কত হলো, যে 80 + 10 = 90, অর্থাৎ দশমিক। তাহলে দেখো আমরা কিন্তু দুটোই দশমিক সংখ্যা পেয়ে গেছি। এখন তুমি নির্বিঘ্নে বলতে পারো যে স্যার কে বেশি টাকার বই কিনেছে আর কে কম টাকার বই কিনেছে। তুমি দেখতে পাচ্ছ যে রানা 90 টাকার বই কিনেছে, আর রবি কিনেছে কত টাকার বই? রবি কিনেছে তোমার 29 টাকার বই কিনেছে। ঠিক আছে, এখন তো তুমি কি করতে পারো যে এই ধরনের প্রশ্নে থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। তাহলে আমরা ইজিলি এখন চলে যাচ্ছি যে এইখানে চলে এসে দেখো অতএব লিখবো আমরা, অতএব 90 - 29। এখন তুমি বলো স্যার এখানে যে দশমিক সংখ্যাগুলো দিলেন না। শোনো, যদি কোনো কিছু দেওয়া না থাকে তুমি ধরে নিবা সেটা দশমিক সংখ্যা। তোমার প্রশ্নপত্রে যদি এ ধরনের কোনো তোমার সাবস্ক্রিপ্ট দেওয়া না থাকে তাহলে তুমি ধরে নিবা সেটা দশমিক সংখ্যায় লেখা হয়েছে। তাহলে দেখো ওই যে যোগের মাধ্যমে বিয়োগ করব আমরা, হ্যাঁ, যোগের মাধ্যমে বিয়োগ করব। বিয়োগ হচ্ছে কিন্তু যোগের মাধ্যমে বিয়োগ হচ্ছে, কারণ এটা যদি আমরা ঋণাত্মক বানিয়ে এখানে বসিয়ে দিতে পারি, এই ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ করলে অটোমেটিক্যালি 90 থেকে এটা কেটে যাবে। ঠিক আছে, তো দেখো এখন যেহেতু এখানে তোমার -29 রয়েছে, তো এটাকে আমাদের কি করতে হবে? টুজ কমপ্লিমেন্ট। টুজ কমপ্লিমেন্ট আমরা কেন শিখেছি? একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করতে শিখেছি। তো এই জন্য আমরা 29কে আমরা এখন ঋণাত্মক বানাবো। ঋণাত্মক বানিয়ে 90-এর সাথে 90-এর যে 8 বিট রেজিস্টার আছে সেখানে বসিয়ে আমরা যোগ করব। যদি যোগ করি দুটো সংখ্যা দেখবো যে অটোমেটিক্যালি যোগ থেকে তোমার ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যাটি কেটে গেছে। তো দেখো তোমাদের অঙ্কের সুবিধাতে আমি এইটুকু এখন নেমে দেবো, একটু খেয়াল করো। আশা করি তোমরা এটা লিখে ফেলেছো বা তোমার ভিডিওটি পজ করে লিখে ফেলবে। দেখো আচ্ছা, এখন যেহেতু আমরা 29 পেয়ে গেছি, এখন আমরা 90, দেখো 90কে তুমি কি করবা? 90 এর বাইনারি বের করবে। 90 এর বাইনারি তুমি কিভাবে বের করবে? তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, ঠিক আছে। আর অথবা তুমি ওই সিরিজ রয়েছে না বাইনারি সংখ্যার স্থানে মান নির্দেশক ছক, ওইখানেও তুমি বের করতে পারো। তো আমরা সরাসরি এখানে 90 তোমার বাইনারি লিখে ফেলবো, ঠিক আছে। বেজে গেলাম, তারপর 90 হলো তোমার ডেসিমাল সংখ্যা, 90 সমান চাপলাম, তারপর এখন আমরা বাইনারি লিখে ফেলবো। হ্যাঁ, দেখো কত হচ্ছে যে তোমার 1
0 অন অন 0 অন 0। আমার ক্যালকুলেটরে একটু ভুল দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমরা একটু সিরিজটাতে বসিয়ে দেখি তো, না হলে আবার আমার ক্যালকুলেটরে ভুল দেখাচ্ছে, তো আমি একটু চেক করে নেব। 1 2 4 8 16 32 64, তারপরে হচ্ছে 128। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ওকে, 0 1 1 0 1 0। তাহলে কত কত যোগ করবো দেখো তো। যোগ করবো 64 যোগ 16 যোগ 8 যোগ 2, কত 90। হ্যাঁ, আমাদের কনভার্সনটা ঠিক আছে, বা আমার ক্যালকুলেটর ঠিকই উত্তর দিয়েছে। আমার ক্যালকুলেটর ঝামেলা করতেছিল, একটা সংখ্যা উঠতেছে না, নিভিয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু সন্দেহটা দূর করে নিলাম। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমরা এখন বলো তো, এখানে কয়টি বিট রয়েছে? 7টি বিট রয়েছে। 90কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি কতটি বিট পাবো? 7টি বিট পেয়েছি। তাহলে এটি ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা? অবশ্যই ধনাত্মক সংখ্যা। এই জন্য 8 নাম্বার যে বিটটা রয়েছে এখানে আমাদেরকে অবশ্যই 0 দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে 0টা দিয়ে দিলাম। যদি ঋণাত্মক হতো তাহলে কিন্তু কি হতো? এখানে 1 দিতে হতো। আচ্ছা, এখন দেখো তো এই সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক বলো তো? অবশ্যই 29 কি হচ্ছে? ঋণাত্মক। তো আমরা এখন কি করব? এই 29-এর তোমার টুজ কমপ্লিমেন্ট বের করব। টুজ কমপ্লিমেন্ট বের করার কারণ হচ্ছে এই সংখ্যাটাকে আমরা ঋণাত্মক বানাবো। এই যে এখানে 29 রয়েছে, -29 এই জন্য। তো দেখো এবার তাহলে 29-এর বাইনারি হচ্ছে যেটা দেওয়া আছে, দেখো যে 11101। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাইনারি, 29-এর বাইনারি এটা হচ্ছে। আর প্রকৃত মানের জন্য কি হবে? যে 8 বিট রেজিস্টারে আমরা মানটা বসিয়েছি, 8 বিট রেজিস্টার বসিয়েছি, তারপরে কি করেছি? অনস কমপ্লিমেন্ট করেছি। অনস কমপ্লিমেন্ট করার অর্থ কি? যে পূরক করেছি প্রতিটা বিটকে, 0 জায়গায় 1 বসিয়ে এটা তৈরি করেছি, এবং সবশেষে দেখো 1 যোগ করেছি। ঠিক আছে, সবশেষে আমরা 1 যোগ করেছি। এখন বলতে পারো স্যার তাহলে যোগটা কীভাবে করলেন? দেখো এই যে অনস কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করবা, তোমরা কিন্তু খবরদার প্রকৃত সংখ্যার সাথে, প্রকৃত মানের সাথে 1 যোগ করবে না। তাহলে 0 + 1 মানে কত? 1। এই 1টা নেমে গেল, বাদ বাকিগুলো সব এখানে নেমে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? যে -29 সমান কত হবে? এখন আমরা বসিয়ে দেবো এটা, যে 1 1 1। ঠিক আছে, তারপর 3টে শূন্য রয়েছে, 1 1, এই যে বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বলতেছি 90 - 29 কত? 61। তাহলে আমাদের এখানে কত হবে বলো তো? 61 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা এখানেও কিন্তু যোগ করলাম দুটো সংখ্যা। এখন তুমি -29 + 90 তুমি যদি যোগ করো তাহলে হবে যে অটোমেটিক্যালি কেটে যাবে। ঠিক তেমনই এই সংখ্যাটি হচ্ছে এখন ঋণাত্মক সংখ্যা। এখানে দেখো 1 মানে কি নির্দেশ করে? ঋণাত্মক। এই ঋণাত্মক সংখ্যা যখন এই ধনাত্মক সংখ্যার সাথে যোগ করবে তোমার কি হবে? তুমি করছো যোগ, হয়ে যাবে বিয়োগ। এটাকে বলে যোগের মাধ্যমে বিয়োগ। তুমি করছো যোগ, হয়ে যাবে বিয়োগ। এই কথাটাই, এই ভাষাটাই হলো যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও, বিশেষ পদ্ধতিতে পার্থক্য করে দেখাও, বিশেষ পদ্ধতিতে বিয়োগ করে দেখাও। এইরকম তুমি খবরদার এই ধরনের প্রশ্নে বিয়োগ করবে না, যে মাইনাস দিয়ে গুণ করবে না, মাইনাস দিয়ে গুণ করবে না। কিন্তু যে ঋণাত্মক সংখ্যাটি আছে, ছোট সংখ্যাটিকে আমরা ঋণাত্মক ধরে তোমরা ঋণাত্মক মানটা বের করে যোগ করে দেব। তো ঠিক আছে, এখন দেখো, এখন আমরা যেহেতু কি করব? এই দুটো সংখ্যা এখন আমাদের যোগ করবে। এখন যোগ করে যদি তুমি একটা বাইনারি যে সংখ্যাটা পাবা, সেই সংখ্যাটা যদি 61 সমান হয় তাহলে তোমার অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখন যোগ করব। ওকে, এখন বলতে পারো যে স্যার তাহলে এই সংখ্যাটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করতে পারি কিনা? হ্যাঁ, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করতে পারবা এটা, তবে অবশ্যই তুমি বিটগুলা সমান সমান দিবা। 8টা উপরে 8টা, নিচে 8টা। এর আগে আমি শিখিয়েছি কীভাবে বাইনারি যোগ করতে হয়, বিয়োগ করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে, যে প্রথমে এই 8টা তুলবা, এই 8টা তুলবা। তো এখন তুমি দেখো যোগ করে যে 9টা বিট চলে আসছে, 9টা বিট, তাহলে 8টা এখানে বসাবা, আর আর একটা বিট অতিরিক্ত 1 থাকবে এখানে বসাবা। তো যখন উত্তরটা লিখবা ক্যারি বিট, হ্যাঁ 9 নাম্বার বিটটা হবে আমাদের এখানে ক্যারি বিট যদি আসে। তো আমরা আগে করে দেখি, আগে কথা বলে লাভ নেই, করে দেখি। দেখো 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 1 আর 1 কত হলো? 2 থেকে আমরা জানি যদি ভিত্তির সমান হয়ে যায়, আমি এক ধরনের বিশেষ ধরনের যোগ করার নিয়ম শিখেছি, যে নিয়মটার দ্বারা তুমি
বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সা যোগ, একই সব 3 ধরনের যোগই করতে পারবে, সেই একটা নিয়ম আমি তোমাদের শিখিয়ে রেখেছি। যারা এখনও ভিডিওটি দেখোনি তারা তোমার যোগের যে ক্লাসটা ছিল সেই যোগ ও বিয়োগের ক্লাসটা দেখে নাও। এবং এটা একটি তোমার শর্টকাট পদ্ধতি, এবং যেহেতু একটা নিয়ম করে 3টা তোমার অঙ্ক করতে পারতেছো তুমি 3 নিয়ম, তাহলে তুমি এটা করবে না কেন? ওকে, যেহেতু দেখো দুটি সংখ্যা যোগ করে ভিত্তির সমান হয়ে গেছে, আমরা কি করব, এখান থেকে ভিত্তিটা বাদ দিব। তাহলে 2 সমান সমান কত হবে? 0। তোমার হাতে আছে 1। ওকে, তাহলে এখানে তুমি 0 বসাও। তোমার হাতে আছে 1, ওই 1টা এখানে দিয়ে দাও। 1 + 0 মানে 1, 1 + 0 মানে 1, এখানে 1টা নেমে গেল। ঠিক আছে, এখানে 1টা চলে আসলো। তারপরে দেখো যে 1 + 1 মানে কি, যে আবার 0। হ্যাঁ, 2 পেয়েছি, ভিত্তির সমান হয়ে গেছে। ভিত্তির সমান হয়ে গেলে এখান থেকে আমাদেরকে 2 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি কি করবা, 0 বসাবা। তোমার হাতে কিন্তু 1 আছে, যেহেতু তুমি এখানে ভিত্তি একবার বাদ দিয়েছো। ওকে, ওই 1টা আবার কি করে, এই যে 1-এর সাথে যোগ করো, মানে ওই 1, এই 1 আর 0 মানে 2, আবার 2 হয়েছে। 2 যেহেতু ভিত্তির সমান, এখান থেকে তুমি 2 বাদ দিলে 0। তুমি যেহেতু ভিত্তি এখান থেকে বাদ দিয়েছো, তোমার হাতে আছে 1। এই যে দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা ক্যারি পেয়ে গেলাম। ওকে, এক্ষেত্রে আমরা ক্যারি পেয়ে গেলাম। আসলে অঙ্কটা আমার ভুল হয়েছে না সঠিক হয়েছে আমি একটু চেক করে নিই। সরি, আমি দ্রুত একটু চেক করে নেব এখানে বসিয়ে। 2, 4, 8, 16, 32, 64। তোমরা ক্যালকুলেটারে এটা যোগটা করতে পারো। ঠিক আছে, যদি এটা পাও তাহলে ঠিক আছে। তাহলে দেখো আমি বসাচ্ছি এখানে 1, 0, 4টা 1, 1, 2, 3, 4। ঠিক আছে, আমরা এখন চেক করে নেব এটা ঠিক আছে নাকি। যে 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 1, দেখো 61 হয়েছে। মানে আমাদের কি, আমাদের ওই যোগটাও ঠিক হয়েছে। ওকে, আমরা দেখে নিলাম। আর তোমরা যদি মনে করো যে স্যার আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করব, সেটাও তোমরা করতে পারো। এখন দেখো এটা কি, এটা হচ্ছে চিহ্ন বিট, অর্থাৎ 61 ধনাত্মক। মানে কি, অবশ্যই তোমাকে ধনাত্মক সংখ্যা তুমি একটা পেয়েছো। আর এটা হচ্ছে কি, তোমার কি ক্যারি বিট, যা বাদ দেওয়া হয়। মানে কি, টুজ কমপ্লিমেন্টের যোগের ক্ষেত্রে এটা বাদ দেওয়া হয়, বা 2-এর পরিপূরকের যোগের ক্ষেত্রে এটি বাদ দেওয়া হয়, যা বাদ দেওয়া হয়। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি, এখন তো আমাদেরকে উত্তর লিখতে হবে। তাহলে দেখো যে তাহলে রানা রবির থেকে কত টাকার বই কিনেছিল, আমরা যদি সেটা বলে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো যে রানা রবির থেকে কত টাকা, 61। দেখো এই যে দেখো, আমি উত্তর লিখবো, কিন্তু তাহলে উত্তর কি আমি 100 লিখবো না, এটা বাদ দিয়ে লিখবো 0, 0, 1, 1, 1, 1, 0, 1। এটা হচ্ছে বাইনারি। রানা রবির থেকে এত টাকার বেশি বই কিনেছিল, ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি আরও প্যাঁচ দেয় প্রশ্নে, তাহলে বলবে যে রানা রবির থেকে যত টাকার বেশি বই কিনেছিল, হ্যাঁ, সেই সংখ্যাটি অক্টালে লিখো, বা হেক্সাতে লিখো, বা বাইনারিতে লিখো। বাইনারিতে করাই আছে, তাহলে হয়তো অক্টালে বলতে পারে বা হেক্সাতে বলতে পারে। তাহলে কি, তোমরা বাইনারি থেকে তোমরা হেক্সাতে যেতে পারো না, যে 4 বিট করে নিয়ে নেবা। আবার যদি বলে বাইনারি থেকে অক্টালে যাও, তাহলে 3 বিট করে নিয়ে নেবা, ডান দিক থেকে 3 বিট করে নিয়ে নেবা, দিয়ে ফাইনাল রূপান্তর করে দিয়ে দিবে। এটা কিন্তু বলে, যারা একটু বেশি প্যাঁচ লাগাতে চায় তাহলে এটা তো করলা, এর পরেও বলে দেয় যে উত্তরটা পাবা তুমি, সেই উত্তরটাকে তুমি হেক্সাতে রূপান্তর করো। অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটাকে তুমি হেক্সাতে রূপান্তর করতে বলতে পারে। ওকে, তো এই ছিল আমাদের তোমার কি, যে একটা ঝামেলাপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের প্রায় পরীক্ষায় চলে আসে, মানে কি প্রতিটা বোর্ডে আসে, এবং মিস হয় না এই অঙ্কটা। ঠিক আছে, টুজ কমপ্লিমেন্টের যোগ বিয়োগ মিস হয় না। হয় এরকম একটা অঙ্ক দিবে, অথবা স্ট্রেট কোনো একটা অঙ্ক দিবে। স্ট্রেট আর একটা অঙ্ক আমি শুধু বুঝাবো, মানে বিয়োগ নর্মালি আমরা গত ক্লাসে করেছি, ওই স্ট্রেট অঙ্কগুলো মাঝে মধ্যে দেয়। ঠিক আছে, আর এইটা দেয়, এই টাইপের অঙ্ক দেয়। তো এই টাইপের অঙ্ক আমরা আরও প্র্যাকটিস করব। ঠিক আছে, আমি এর পরের ক্লাসে ঢাকা বোর্ড 2023-এর যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা আমি তোমাদের প্র্যাকটিস করে সুন্দর করে সমাধান করে দেখাবো। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখবে।
এর পরের ক্লাসেই দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ছিল অঙ্ক। দেখো রবি এত টাকা কিনেছিল, রানা এত টাকা কিনেছিল। তো এখন তুমি বলতে পারো স্যার এখানে দুই রকম দুই পদ্ধতি। তাহলে আমি বললাম কি, প্রথম কাজ কি, আমাদেরকে সরাসরি দশমিকে যেতে হবে। এখন তোমার যদি সময় থাকে তাহলে তুমি এইভাবে দেখাবা, আর যদি তোমার হাতে সময় না থাকে তুমি ক্যালকুলেটর দিয়ে 35কে দশমিকে রূপান্তর করবা, 5a অর্থাৎ হেক্সাকে তুমি দশমিকে রূপান্তর করে সুন্দর করে লিখে দিবা যে এটা হচ্ছে দশমিক সংখ্যা, যে 35-এর দশমিক হলো কত 29, আর 5a এর দশমিক হলো 90। আমরা দেখতে পাচ্ছি যে রানা বেশি টাকার বই কিনেছিল, তোমরা কমেন্টটা করে দিতে পারো। অতএব কি, যে 90 - 29। তো এখানে কি করতে হবে, যে 90 প্লাস তোমার -29। তোমরা এখানে উত্তরটা লিখে দিতে পারো। ঠিক আছে, এই উত্তরটা তোমরা এখানে লিখে দিতে পারো। এখানে আমরা কি করেছি, যে যে যোগ বিয়োগটা করেছি এখানে দিতে পারো যে 90 সমান কত, দেখো যে 90 সমান দেখো যে কত লিখেছি, 0 1 0 1 1 0 1 0 প্লাস প্লাস কি দেবো, যে -29 এর মান কত পেয়েছো তুমি, -29 এর মান পেয়েছো কত, যে দেখো এটা একটি বাইনারি সংখ্যা, তাহলে কি হবে 1 2 3টা 1 2 3 1 1, এটি বাইনারি সংখ্যা, সমান সমান কত লিখবো আমরা, এই যে যোগ করে যেটা পেয়েছি, যোগ করে উত্তর কি লিখলাম আমরা, এটা লিখব যে 0 0 1 2 3 4 0 1, এটা। ঠিক আছে, তাহলে তুমি ওইখানেও লিখতে পারো, অথবা তুমি এই মানে সাইডে এই কাজটা করে এখানে এসে বসিয়ে দিবা। ঠিক আছে, এভাবে করলেও তোমার অঙ্কটা হয়ে যাবে, অথবা দুই জায়গাতে এখানে লিখতে পারো এখানেও লিখতে পারো, এটা কোনো বিষয় না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরও ডিটেলস একটা সুন্দর করে সাজিয়ে অঙ্কটা লিখবো। এরপরে একটু যে প্র্যাকটিস করবে যে অঙ্কটা ঢাকা বোর্ড 2023, এবং আরও অন্য একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তাহলে আমি সুন্দর করে গুছিয়ে কোনটা কোন দিকে লিখতে হবে আমি সুন্দর করে দেখিয়ে দিব তোমাদের। ঠিক আছে, তো আজকের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরও একটি ছোটো অঙ্ক দেখবো। এখানে এই যে এই ধরনের অঙ্কগুলো চলে আসে, যদি চলে আসে, কিন্তু আমার 95% বা 99% অঙ্ক এই ধরনের অঙ্কগুলো আসে। তো তোমার এই যে আগে যে অংশটুকু এখানে লিখেছিলাম 6টা পয়েন্ট মনে রাখবা, 6টা পয়েন্ট যদি চলে আসে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিবা। তখন তুমি বলবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বের করবে কী করে, এই যে তোমার প্রথমেই দশমিকে রূপান্তর করে ফেলবো, দিয়ে তারপরে অঙ্কটা করে ফেলবো। ওকে, আমি কথাটুকু বেশ রিপিট করলাম কথাগুলো, এর কারণ হচ্ছে এই অঙ্কটার গুরুত্ব অনেক অনেক, আর তোমরা সবাই ভুল করে ফেলো অঙ্কটা, যার কারণে আমরা একটু রিপিট করে কথাগুলো বলতেছি। ওকে, এবার দেখো আরেকটা অঙ্ক আমি এখানে তুলে রেখেছি, দিয়েছি। দেখো যে এ সমান কত লিখে রেখেছি, -57। কোন সংখ্যা পদ্ধতি রয়েছে, অক্টালে। আচ্ছা, আর বি সমান কি লিখেছি, বি সমান লিখেছি -35। কোন সংখ্যা পদ্ধতি রয়েছে, হেক্সাতে রয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন আমার প্রশ্ন হলো যে a - b নির্ণয় করে, এই যে স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে কোনো পেঁচাই নেই, কোনো কিছু বলে নেই, একবারে ডাইরেক্ট হিট মনে করো, ডাইরেক্ট হিট বলতে কি বলতেছে, a - b নির্ণয় করো, মানে এ থেকে বি বাদ দাও, অথবা অন্য আমার কথাই বলি তাহলে কি হবে, এ থেকে বি বিয়োগ করো, এ থেকে বি বিয়োগ করো। আমরা বিয়োগ করতে শিখেছি না, যে মধ্যখানে একটা বিয়োগ নিয়ে আসতে হবে এক্সট্রা। ঠিক আছে, মধ্যখানে আমাদের একটা এক্সট্রা বিয়োগ নিয়ে আসতে হবে। তো দেখো আমি এখানে কি করেছি, যে 57 অক্টালে ছিল, আমি দশমিকে রূপান্তর করে নিয়েছি। কিভাবে করেছি, ক্যালকুলেটর করে নিয়েছি, তোমরা ক্যালকুলেটর করে নিবা। হ্যাঁ, যেহেতু আমাদের মূল কাজ বিয়োগ করা, বিয়োগটা তুমি করতে পারছো কিনা, তুমি তো রূপান্তর তোমাকে এখানে শেখাতে হয়নি। রূপান্তরটা তোমার গ নম্বর প্রশ্নে চলে আসে, যে অক্টাল থেকে দশমিকে, অক্টাল থেকে হেক্সা, এই ধরনের রূপান্তরটা তোমার গ নম্বর প্রশ্নে আসে। আর ঘ নম্বরে তোমার কি আছে, যে এই ধরনের যোগ বা বিয়োগগুলো আসে। তো তোমার রূপান্তর যেহেতু গ নম্বরে আসে, ওখান থেকে একটু দেখে নিবা, বা বলবা যে গ নম্বর থেকে পাই আমরা যে -57 এর দশমিক হলো -47। এইভাবে লিখতে পারো যে আমরা গ নম্বর পেয়েছি, যে দেখেছি যে -35 সমান হচ্ছে কত, যে 53। এ ধরনের কথাগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আর যদি নাই পারো তাহলে সরাসরি এভাবে লিখে দিবা। ঠিক আছে, তো এখন দেখো আমরা যেহেতু এখানে বের করে ফেলেছি -47 এর দশমিক, এখন আমরা বের করব যে a মাইনাস কত, আমরা লিখব অতএব। অতএব কি লিখতে পারি, যে a মাইনাস বি, এই যে ডাইরেক্ট হিট করছে। ঠিক আছে, যে আমরা এখানে a এর মানটা বসাবো, a এর মান কত পেয়েছি, আমরা রূপান্তর করে ফেলেছি দশমিকে, দশমিকটাই বসাও। দেখো -47, এই যে মাইনাসটা দিতে হবে, মাইনাস, তারপরে কত আছে -53, বি এর মান 3। এখন কিন্তু আমরা দশমিকে চলে গেছি। তাহলে এখন দেখো সমান সমান চিহ্ন দাও,
এখানে সমান চিহ্ন দাও, তাহলে -47 যোগ 53, ঠিক আছে। তো এখন দেখো আমরা কি করতে পারি, ধরো এদিক এখন ডান দিকে আমরা লিখব, কি লিখব যে তোমার 47, ঠিক আছে। 47-এর বাইনারি আমাদেরকে বের করতে হবে, দিয়ে 8 বিট রেজিস্টারে রাখবো। 8 বিট রেজিস্টার মানে প্রকৃত মানটা বের করবো আমরা এখন। দেখো তাহলে আমরা মোডে চলে যাই, মোড গেলাম, তারপরে ডেসিমাল সংখ্যা 47 লিখলাম, তারপরে সমতুল্য বাইনারি সংখ্যা। দেখো আমার ক্যালকুলেটরে ভুল হলে কিন্তু আমার কিছু করার নাই, আমি কিন্তু যেটা পেয়েছি সেটা লিখতেছি। আমার ক্যালকুলেটর একটু ঝামেলা করতেছে। তো 1 0 4টা, 1 2 3 4, কয়টা হলো? 6টা। তো বাদ বাকি তোমরা কি করবা, আরও 2টা অতিরিক্ত শূন্য দিয়ে দাও, মানে 8 বিট রেজিস্টারে। 8 বিট রেজিস্টারে এখন ধরো তোমাকে একটা সংখ্যা দিল যে 127 পর্যন্ত কিন্তু তুমি 8 বিট রেজিস্টারে রাখতে পারবা, ঠিক আছে, 8 বিট রেজিস্টারে রাখতে পারবে। কিন্তু যদি 128 হয়ে যায় 128, তাহলে কিন্তু আর 8 বিট রেজিস্টারে তুমি রাখতে পারবে না, তখন তোমাকে 16 বিট রেজিস্টারে চলে যাবা, 16 বিট রেজিস্টারে চলে যাবা, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটাই আমরা সামনের ক্লাসে শিখবো যে 127 কেন 8 বিট রেজিস্টারে রাখতে পারবো আর 128 কেন 8 বিট রেজিস্টারে রাখতে পারবো না, এর উত্তরটা আমি সামনের ক্লাসে দেব, ঠিক আছে। এবং ঢাকা বোর্ডে এসছে একটু ঝামেলাপূর্ণ প্রশ্নটা আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। এবার দেখো তাহলে 47 আমাদের কি করতে হবে, ওয়ানস কমপ্লিমেন্ট। তাহলে দেখো যে 1 1 0 1 0 0 0 0, এর সাথে কি যোগ করতে হবে আমরা, এটা কি হলো, প্রকৃত মান, প্রকৃত মান ওয়ানস কমপ্লিমেন্ট, ওয়ানস কমপ্লিমেন্ট, আর এর সাথে আমরা কি যোগ করব, 1 যোগ করব, একটা যোগ করো, ঠিক আছে। দেখো তাহলে 1 0 0 0 1 0 1 1 -47 সমান এটা, ঠিক আছে। এটি একটি ঋণাত্মক সংখ্যা, এই যে দেখেন 1 এখানে পেয়েছি তো আমরা, তাহলে -47-এর মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন তুমি চেক করতে পারো যে স্যার আসলে আমার এই যে -47 এর টুজ কমপ্লিমেন্ট কি হলো, আমারও তো প্রশ্ন যে হয়েছে কি। তাহলে কি করতে হবে, আমাকে চেক করতে হবে, চেক করে নিতে হবে। সাথে সাথে আমি কি বলেছিলাম যে তোমার প্রথম 1 পর্যন্ত ঠিক থাকবে, যে কোনো একটা সংখ্যাকে তুমি যদি এক কথায় মানে একবার দেখাতেই টুজ কমপ্লিমেন্ট বের করতে চাও, মানে এটাকে যদি আবার টুজ কমপ্লিমেন্ট করো তাহলে কি হবে, মানে তুমি একটা সংখ্যাকে যদি দ্বিতীয়বার টুজ কমপ্লিমেন্ট করো সংখ্যাটি ধনাত্মক হয়ে যাবে, এটা যদি ঋণাত্মক হয়ে আছে তাই না, আবার যদি টুজ কমপ্লিমেন্ট করো তাহলে কি হবে, ধনাত্মক হয়ে যাবে। তো এক দেখাতেই একবারেই কীভাবে টুজ কমপ্লিমেন্ট করতে হবে, আমি বলেছিলাম ডান দিক থেকে দেখবা প্রথম 1 পর্যন্ত সব ঠিক থাকবে। তাহলে দেখো তো প্রথম 1 পর্যন্ত আমি ঠিক রেখেছি, 1 ঠিক রাখলাম, ওকে। তারপরে এগুলো চেঞ্জ করে দিতে হবে, তাহলে 1 1 1 0, তারপরে 1 0 0। তুমি দেখো তো তাহলে এই যে 47 সাথে আমরা তাহলে পজিটিভ একটি সংখ্যা পাবো দ্বিতীয়বার যদি টুজ কমপ্লিমেন্ট করি, মিলাও তো এর সাথে মিলেছে কি না, 1 0 4টা 1 মিলে গেছে। এখন তুমি বললে স্যার আপনি আবার দেখে দেখে বসিয়ে দিলেন না, তো না আমি দেখে বসাইনি, হ্যাঁ কীভাবে বসালাম আমি, যে তুমি ডান দিক থেকে দেখবা প্রথম 1 পর্যন্ত ঠিক থাকবে। তো তাহলে আমি একটা উদাহরণ দিই তোমাদের, দেখো যে 1 0 1 1 0 0, তাহলে এইটার টুজ কমপ্লিমেন্ট কী হবে স্যার, তাহলে আপনি এক কথা কীভাবে বলবো, তাহলে তুমি ডান দিক থেকে দেখবা প্রথম 1 পর্যন্ত সবটুকু ঠিক থাকবে, তাহলে দেখো 0 0 1 পর্যন্ত ঠিক, আর পরেরগুলা চেঞ্জ হয়ে যাবে 0 1 0, ওকে। দেখো তাহলে আমাদের এই অঙ্কটা ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে দেখো এখন -47 সমান সমান কত পেয়েছি, 1 1 0 1 0 0 0 1 পেয়েছি। আর এখন কি বসাবো, 53 সমান সমান এখানে বসাও, 53 এর বাইনারি কত, বাইনারিটা বের করো ক্যালকুলেটর থেকে, কোন মোডে আছে 53 তো দশমিক তাই না, তাহলে ডেসিমালে 53 সমান চাপলাম এর বাইনারি, তাহলে দেখি কত 1 1 0 1 0 1, কত 1 1 0 1 0 1, আর এই দুটো কী হবে, আর একটা যেহেতু ফাঁকা আছে সংখ্যার মানের জন্য, এটা সংখ্যার মানের জন্য,
হ্যাঁ, মনে করো যে 8 বিট যদি হয়ে যেত, সংখ্যার মান 8 বিট হয়ে যেত, তাহলে চিহ্ন বিট কোথায় বসাতে, এখানে বসাতা, তখন আমাদের 16 বিট রেজিস্টারে যেতে হতো, তাহলে দেখো আমরা এখানে 0 দেব। ওকে, যোগ করো মানে বিয়োগ, অলরেডি মানে -47 এর সাথে 53 যোগ করলে যেটা হবে কি হবে দেখো, 7 থেকে 3 বার দিলে 4। ওকে, সরি উল্টা হয়ে যাচ্ছে, নিচ দিক থেকে বসাতে হবে, দাঁড়াও দেখতেছি, তাহলে কত হবে 6 হবে, তাই না? তাহলে দেখো মানে আমি ওপর দিক থেকে করতেছিলাম তো ওইভাবে হবে না, তাহলে 53 থেকে 47 বাদ দিলে অবশ্যই 6 হবে, তাহলে এখানে হবে 6 একটি ধনাত্মক সংখ্যা, সমান সমান দেখো। তাহলে তো এবার তুমি বলো তো তুমি এখানে কত পাবা, এখানে যদি 6 হয় এর সমতুল্য বাইনারি সংখ্যা এখানে আমরা পাবো না? অবশ্যই পাবো। তাহলে এমন একটা বাইনারি সংখ্যা পাবো আমরা কত, যে 110 যদি পাই তাহলে মনে করবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। দেখো যোগ করো, 2 1 আর 1 যোগ করলে 2, যদি ভিত্তির সমান হয়ে গেছে -2, তাহলে কত হবে 0, হাতে থাকবে তোমার 1, তাহলে এখানে 0 দাও, হাতে আছে 1, ওই 1টা এখানে বসাও, 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 0 যোগ করলে হবে 0। আচ্ছা, এবার চলে এসো, আবার 2 হয়ে গেছে, মানে 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, আবার হাতে 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, তাহলে ওই 1 0 আর 1 তাহলে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, আবার হাতে আছে 1, দেখো তাহলে কি হবে, আবার 1 এখানে 1 যোগ করো, তাহলে 2 মানে ভিত্তির সমান হয়ে গেছে, ভিত্তির সমান হয়ে গেলে 2 বাদ দিতে হয়, তাহলে আবার 0 হয়ে গেল, যখন ভিত্তি যেহেতু বাদ দিলাম হাতে আছে 1, এই যে দেখো ক্যারি চিহ্ন বিট, আর এটা হচ্ছে ক্যারি বিট যা বাদ দেওয়া হয়। অতএব উত্তর কি হবে আমাদের, উত্তর হবে যে 6 সমান কত হবে দেখো, যে 0000110, এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা আর এটা হচ্ছে একটি দশমিক সংখ্যা, আনসার এই তো। ঠিক আছে, তাহলে দেখো এই যে -57 থেকে b সমান কত -35 যদি বাদ দিই আমরা, তাহলে কত পাবো, এই যে 6 পাবো। ঠিক আছে, আমরা যেহেতু দশমিকে এটা রূপান্তর করে -47 আর -53 পেয়েছিলাম, কিন্তু শেষ দিকে যায়া দেখলাম যে এখানে একটা মাইনাস থাকার কারণে -53 হয়ে গেল প্লাস, যার কারণে ধনাত্মক হয়ে গেল, ধনাত্মক অংশটা বেড়ে গেল, বেশি হয়ে গেল। ঠিক আছে, আর ঋণাত্মক অংশটা কমে গেল, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 6 পার্থক্যটা। তো আশা করি তোমরা এই ধরনের অঙ্কটা যদি চলে আসে তাহলে করতে পারো, মানে এগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বিয়োগ, আমরা গতকালকে অলরেডি শিখেছি এর আগের ক্লাসে। আর আজকের বিশেষ আইডিয়াটা ছিল যে প্রথমে যে অংশটুকু পড়িয়েছি তোমাদের এগুলা নিভানোর আগেই সেই অংশটি ছিল তোমাদের একবারে মূল অংশ। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকের তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমাদের এই ক্লাসগুলো চলতেছে, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে 2025 সালে, তাদের জন্য আমার যে অনলাইন ব্যাচ ছিল সেই ব্যাচের আলোকে এই কোর্সগুলো, এই অঙ্কগুলো আমি করতেছি এবং এই অঙ্কগুলো আমি করতে থাকবো, এবং এরপরেই তোমার এমসিকিউ সলভ ক্লাসগুলো আসবে, তোমরা রেডি থাকো। ঠিক আছে, আমি এরপরে তোমার 2023 এবং 24 সালের যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমি সেই ক্লাসটা তোমার অনলাইনে নেব, অনলাইন ক্লাসটা হবে। তো তোমাদের যারা ফ্রেন্ডস রয়েছে তাদেরকে জানিয়ে দিও এবং তোমরা অংশগ্রহণ করতে পারো, যে আমি যে অঙ্কগুলো করব তোমরা তো বুঝতে পারছো কি না, বা তোমাদের যদি করা থাকে তোমাদের আবার প্র্যাকটিস হবে, আর যদি না বুঝতে পারো তাহলে আমি যেভাবে পড়াবো আমি একটু সহজ পদ্ধতি অবশ্যই তোমাদের শেখাবো, সেই পদ্ধতি শিখে তোমরা অবশ্যই পরীক্ষায় প্রয়োগ করবে এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তো পরের ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।